একটা বাড়িতে আমি ড্রাইভারি চাকরি পেয়ে গেলাম। সেই বাড়িতে শুধু মালিক, তার স্ত্রী এবং তাদের মেয়ে ছিল। আমি মালিকের মেয়ে ড্রাইভার ছিলাম। মালিকের মেয়ে বড় একটা কলেজে পড়ে আর আমি তারই গাড়ি চালাতাম। একদিন হঠাৎ করে মালিক ও তার স্ত্রী 2 মাসের জন্য দুবাই চলে গেলেন। বাড়িতে এখন ওনার মেয়ে আর আমি একাই আছি। কিন্তু সেই সময় আমার মাথাটা ঘুরে গেল যখন মালিকের মেয়ে তার ঘরে আমাকে ডেকে আমার সাথে, আমার নাম সুমিত এবং আমি পাঞ্জাবের একটি গ্রামের বাসিন্দা। আমি কাজের খোঁজে দিল্লিতে চলে আসি এবং বিশেষ কোনো দক্ষতা না থাকার কারণে কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। তখন আমার এক বন্ধু আমার অবস্থা দেখে আমার উপর সহানুভূতি হয়ে এবং আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেয়। সেই বন্ধুর জন্য একটি বাড়িতে ড্রাইভারি চাকরি পেয়ে যায়। সেই বাড়ির মালিক এবং তার মেয়ে থাকবেন। আমার সেই বন্ধু আমার দায়িত্ব নিয়ে কাজের সুপারিশ করে। তখন মালিক আমাকে তার মেয়ে ড্রাইভার হিসেবে রেখে দেন। ওনার মেয়ে একটি বড় কলেজে পড়াশোনা করছিল এবং আমি তার গাড়ি চালাতাম। তাকে প্রতিদিন সকালে কলেজে ছেড়ে আবার বাড়িতে সন্ধেবেলা ফিরিয়ে নিয়ে আসতে যেতে তার বন্ধুদের কাছে যেত, যেখানেই নিয়ে যাওয়া এবং নিয়ে আসার আমার জন্য কাজ ছিল। আমার গ্রামে জন্ম, সেইখানেই বড় হই। সেই আদর্শে আমি সবাইকে খুব শ্রদ্ধা করি। এমনকি মালিকের মেয়ের দিকেও কোনোদিন আমি চোখ তুলে তাকাইনি। মালিকের মেয়ের নাম ছিল সুরুচি এবং খুব সুন্দরী ছিলেন তিনি। তবে আমি সবসময় তার সাথে নিচু করে কথা বলতাম। আমি মালিক এবং তার স্ত্রীকে খুব সম্মান করতাম, কারণ ওনারা দুজনে মানুষ হিসেবে ছিলেন খুবই ভালো। সুরুচি সারা রাস্তা আমার সাথে অনেক কথা বলতে বলতে আসতো, কিন্তু আমি মাথা নাড়ানো ছাড়া কখনোই কোনো কথা বলতাম না। তবে সে খুবই স্মার্ট ছিল এবং প্রতিটি ক্লাসে প্রথম হতো। তবে সুরুচি যেন মুখে সোনার চামচ নিয়ে জন্মেছিল। সুরুচি যা বলতো মালিক তৎক্ষণাৎ তার কথা মেনে নিত। নতুন গাড়ি অর্ডার করেছিল, তাই মালিক তৎক্ষণাৎ একটি নতুন গাড়ি তাকে কিনে দেয়। সুরুচি আমাকে বলে, দেখো, তোমার জন্য একটা নতুন গাড়ি কিনেছি। সেটা শুনে আমি হাসলাম। সে সবসময় আমার সাথে কথা বলতো আর হাসি মজা ইয়ার্কির মধ্যে থাকার চেষ্টা করত। তবে আমি সবসময় আমার নিজের সীমানাতেই থাকতাম। যখনই শুনেছি সে বাজারে যেত, তখনই অবশ্যই আমার জন্য কিছু না কিছু সে নিয়ে আসতো। সে জানতো যে আমার বোনের বিয়ে আছে সামনে। সে আমার বোনের জন্য কিছু জিনিস কিন্তু আর বলতো, গ্রামে পাঠিয়ে দাও। আমি তার অভ্যেস এবং আচরণ সম্পর্কে খুবই ভালো জানতাম। তবে আমি যা জানতাম না তা হলো সুরুচি একদিন আমার চরিত্রের দিকে আঙুল তুলবে। অনেক ছোট বয়সে সুরুচির বিয়ে ঠিক হয়েছে, ছেলের আশীর্বাদ হয়ে যায় তার সাথে। প্রায় গাড়িতে ফোন তার বন্ধুদের সাথে কথা বলতো। তার হবু স্বামীর নাম কোথাও না কোথাও ছিল, তবে আমি কখনোই তাদের কোন কথা শোনার চেষ্টা করিনি, বরং নিজের খেয়ালে ওদিক এদিক তাকাতাম এবং গাড়ি চালাতাম। শীতকাল সবে শুরু হয়, তখনই মালিক এবং তার স্ত্রীকে হঠাৎ বিদেশে যেতে হয়, কারণ দুবাইতে মালিকের বড় ভাই থাকে। তার শারীরিক খারাপের দিক দিয়ে ছিল এবং তিনি শেষ মুহূর্তে তার ভাইকে তার সাথে পাশে দেখতে চেয়েছিলেন। পরীক্ষা সামনে থাকার জন্য নিজেদের একমাত্র মেয়েকে বাড়িতে রেখে যেতে বাধ্য হয়েছিল। মালিক যাওয়ার পর আমাকে দায়িত্ব দিয়ে যান, আমি যেন সুরুচির কলেজে নিয়ে আসা যাওয়া কাজ খুব দায়িত্ব সহকারে করি এবং আমি তার খেয়াল রাখি, কারণ আমি এই বাড়িতে প্রায় 3 বছর হতে চলেছে কাজ করছি। সবাই আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছিল। মালিক খুব ভালো করেই জানতেন যে আমি তার মেয়ের দিকে চোখ তুললেও তাকায় না। মালিক ও তার স্ত্রী 2 মাসের জন্য দুবাই চলে গেল এবং আমি সামান্য আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করতে শুরু করি। কিছুদিন পর আমার ছোট বোনের বিয়ে ছিল এবং সেই কারণে আমার ভীষণ অর্থের প্রয়োজন ছিল। আমি সুরজকে কলেজ ছেড়ে কাছাকাছি একটা মেকানিকের দোকানে যেতাম।
এবং সেখানে বসে কাজ শিখতাম, যাতে আমি এই কাজটি অবসর সময়ে করতে পারি। 8টায় মালিকের বাড়ি থেকে ছুটি হয়ে যেত, তাই আমি চাইতাম পরের সময়টুকুও যাতে আমি আমার দোকানে বসে কাজ করতে পারি, যাতে তাড়াতাড়ি কিছু টাকা সঞ্চয় করে বোনের বিয়ের জন্য আমি গ্রামে পাঠাতে পারি। যতদিন মালিক উপস্থিত ছিলেন না, আমার তাড়াতাড়ি কাজ শেষ করে ছুটি হয়ে যেত, কারণ বেশিরভাগ সময় সুরুচি বাড়িতে থাকতো। এমনভাবে দেখতে দেখতে মাস কেটে গেল এবং মালিকের বড় ভাই মারা গেল। সে রাতে সুরুচি আমাকে একটা কল করে আর বলে যে তার শরীর ঠিক নেই, আমি যেন এক্ষুনি তাদের বাড়ি যাই, হয়তো তাদের ডাক্তারের কাছে যেতে হতে পারে। আমি ওর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। এত রাতে আমার বাড়ির ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? তা বুঝতে পারছিলাম না বলে অসুস্থতার সময় আমি সুরুচিকে একা ছেড়ে দিতে পারি না। সে তার জেঠুর মৃত্যুর খবরে ভীষণভাবে দুঃখে মর্মাহত ছিল। আমি সারা রাত সাথে থেকে ওর দেখাশোনা করি। সকালের দিকে ওর শরীর ঠিক আছে বলে অনুভব করে। তারপর আমি আমার কাটারে ফিরে আসলাম। সময় দ্রুত গতিতে কেটে যাচ্ছে, কিন্তু সুরুচির স্বাস্থ্য সেই দিন থেকে আর সেইভাবে ঠিক হচ্ছে না। ও তারপর থেকে কেমন যেন উদাসীনভাবে জীবনযাপন শুরু করে। আমি ভেবেছিলাম মা বাবার থেকে এতদিন দূরে থাকার মন ভীষণভাবে হয়তো ভারাক্রান্ত হবে, তবে আমি জানতাম না সত্যি ব্যাপারটা কি ছিল। মালিক 1 মাস তার দাদার ছেলে মেয়েদের সাথে থেকে এবং পুরো 2 মাস পর তারা দুজনে বাড়ি ফিরে আসে। আমি তাদের দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু ঠিক সেই সময় যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মালিক যখন পাশের পড়ে থাকা লাঠিটা তুলে আমাকে বাজেভাবে মারতে শুরু করলো আর ভীষণ খারাপ ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি এমন ভুল করেছি যে মালিকরা এত রেগে আছেন। তিনি আমার কথা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না। তারপর যখন পুরো ব্যাপারটা আমি জানতে পারি, আমি তখন হতভম্ব হয়ে যাই। সুরুচি আমাকে এই অফার দিয়েছিল যে আমি তার সাথে জোর করে তার সম্মানহানি চেষ্টা করি। এখন সে মা হতে চলেছে, আর এই কথাটা সে ভয়ে তার মা বাবাকে ফোন করে বলেনি, যাতে আমি অন্য কোনোভাবে তার আর কোনো ক্ষতি করি। আমি আশ্চর্যজনকভাবে শুরু থেকে দেখছি সে কিভাবে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। আমি তো সুরুচিকে খুব সাদাসিধে মনে করেছিলাম, তা সে তো আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিল। মালিকেরা আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না, আর সুরুচিও তার মিথ্যা মেনে নিতে রাজি ছিল। সে বলছিল যে দিনটা জেঠু মারা যায় সেই দিন তার শরীর ঠিক ছিল না, তাই সে আমাকে তার ঘরে ডেকেছিল। শুধু অনুভব করেছিল যে সম্ভবত তার একজন ডাক্তারের কাছে যাওয়ার দরকার হবে। হাসপাতালে নেয়ার পরিবর্তে আমি নাকি তার সাথে ভুল কাজ করেছিলাম। মালিক পুলিশকে ফোন করে এবং জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়, তবে সুরুচি ওনাকে আটকে দেয়। সুরুচি তার বাবাকে বলে পুলিশের খবর দাঁড়িয়ে তার সম্মান নষ্ট হবে। সুরুচির বাবা আমাকে কাজ থেকে বরখাস্ত করেছিলেন, এই জন্য আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। সেই সময় আমার কাছে কোনো কাজ ছিল না। এত তাড়াতাড়ি অন্য কোনো কাজ খুঁজে পাও আমার পক্ষে খুব মুশকিল ছিল। তার মধ্যে আমার বোনের বিয়েও সামনে চলে এসে গেছে। এখন আমি মালিকের দেওয়া কোয়ার্টারে থাকতাম, কারণ এখন আমার মাথা গোঁজার মতো কোনো ঠাঁই ছিল না। সুতরাং আমি আবার মালিকের বাড়িতে আসতে বাধ্য হয়েছিল এবং তাকে আমার নির্দোষ ও তার সম্পর্ক বোঝাতেই চেয়েছিলাম। তবে মালিক আমার সামনে এমন একটি বিষয় শর্ত রেখেছিলেন যা শুনে আমি হতবাক হয়ে যাই। মালিক আমাকে বলেছিলেন যে আমাকে কয়েক মাসের মধ্যে সুরুচিকে বিয়ে করতে হবে এবং বাচ্চাটি যখন হবে তখন সে বাচ্চাটিতে বাড়িতে রেখে চলে যেতে। আমরা বাচ্চাটি নষ্ট করার অনেক চেষ্টা করেছি, তবে সমস্ত চিকিৎসকই বলেছেন এটা করলে সুরুচির মৃত্যু পর্যন্ত হতে পারে এবং আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না। সুরুচির স্বামী ও তাকে ছেড়ে চলে গেছে। আমাদের আরও বদনাম হওয়ার আগে সুরুচিকে তোমার সাথে বিয়ে দেব, আর তুমি ওকে তোমার সাথে তোমাদের গ্রামে নিয়ে যাও। বাচ্চাটির জন্ম দেওয়ার পরে আমরা সুরুচিকে ফিরিয়ে নিয়ে আসব। আমি জানতাম যে শিশুটি আমার নয়
এবং সুরুচি মিথ্যে বলছে। তবে তা সত্ত্বেও আমি রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমার বোনের বিয়ের জন্য আমার অর্থের প্রয়োজন ছিল। কেবল মালিক একমাত্র এমন একজন যে আমাকে এত টাকা দিতে পারে। সেই কারণে আমি সুরজকে বিয়ে করতে রাজি হয়েছি। তারপর ওকে সাথে করে নিয়ে বিয়ে করে আমি আমার গ্রামে চলে আসি। সুরুচি খুব চুপচাপ ছিল। আমি ওর সাথে সারা রাস্তা কোনো কথা বলিনি। গ্রামে আমার মা এবং পরিবারের অন্য সদস্যরা সুরুচিকে দেখে অবাক হয়েছিল। যখন আমি আমার মাকে বললাম যে আমি বিয়ে করেছি, আমার মা অবাক হয়েই বলল, এত বড় কথা তুই আমাকে আগে বলিসনি তো? তোর বিয়ে দেওয়া নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। যদিও বা তারপর আমার মা সুরুচিকে দেখে খুব খুশি হয়েছিল। সুরুচি ভীষণ রকম সুন্দরী ও যুবতী। পুত্রবধূ দেখে আমরা মায়ের সমস্ত অভিযোগ মিটে যায় এবং সে সুরুচিকে আমার ঘরে নিয়ে যায়। গ্রামের মহিলাদের মতো করে আমি বোনের বিয়ের সাজ সরঞ্জাম শুরু করি এবং আমি যখন রাতে ঘরে আসি দেখি সুরুচি নতুন কনের সাজে আমার বিছানায় এক কোণায় বসে আছে। আমি তাকে দেখতেই থাকি। সে যেন স্বর্গের অপ্সরার মতো দেখতে লাগছিল। প্রথম দেখাতেই জানি আমি আমার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি কিভাবে ভুলে যেতে পারি যে আমার স্ত্রী কিভাবে আমার চরিত্রে কালি মাখিয়েছিল? আমি যখন তার কাছে গিয়ে বিছানায় শুয়েছিলাম তখন সে ভয়ে কম্পিত। ও খুব ভালো করে জানতো যে আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল। আমি ওকে কিছু বলতাম তার আগেই সুরুচি কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে বসে পড়ে। ওর চোখের জল যেন আমার মনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, কারণ আমি ওকে সবসময় হাসি খুশি এবং মিশুকে দেখে এসেছি। সুরুচি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও আমার চরিত্রে যে দাগ লাগিয়েছে তার জন্য সে খুবই লজ্জিত। নিজের ভুল খুব ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু এই সব ও আমাকে বদনাম করার জন্য করেনি, বরং বাধ্য হয়ে এই কাজ করেছে। আমি রাগ বিরক্তির সাথে ওর দিকে তাকাই আর বলি, তুমি যতই মাধ্যমে এই কাজ করে থাকো না কেন, তোমার এই মিথ্যে কথায় আমার মান সম্মান আর এক বিন্দু রইল না। তুমি দোষ করেও বেমালুম ঘুরে বেড়াচ্ছ, আর আমি কিছু না করে আমার মালিকের কাছে ছোট হয়ে গেলাম। মিথ্যাচারের জন্য আমি কোনোদিনও তোমার ক্ষমা করতে পারবো না, কিন্তু আমি এতটাও নিশু মনের মানুষ নই যে আমার বাড়িতে আসা কোনো মহিলার সাথে আমি কোনো রকম অসভ্যতা করব। তাই তুমি এই ঘরে নির্দ্বিধায় থাকতে পারো। তোমার কোনো জিনিসের কোনো রকম অসুবিধা হবে না। আর যখন তুমি তোমার বাবার সাথে এখান থেকে চলে যাবে তখন তুমি পুরোপুরি মুক্ত। আমি নিজেই তোমায় তোমার সন্তানের সাথে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আমি সুরুচিকে থেকে আমার পায়ের কাছ থেকে তুলে বিছানায় বসিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। কিন্তু ঠিক তখনই সুরুচির কথাতে আমার পা থেমে গেল। ও বলল যে আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমার এখানে এইভাবে অপেক্ষা করতে হবে। না, তোমাকে তোমার মালিকের চোখে আমি ছোট করিনি। তোমার মালিক ভালোবাসেন, আর উনি তোমার উপর সবথেকে বেশি ভরসা করেন। এই জন্য তোমার মালিক তার জীবনের সবথেকে মূল্যবান সম্পত্তি তোমাকে দিয়েছে, আর উনি আমাকে বলেছেন যে আমি বিয়ের পর তোমাকে যেন সব সত্যটা বলে দেই। তাই আমি অবাক হয়ে গেলাম। আমি সূর্যের দিকে ফিরে তাকালাম। চোখে চোখ রেখে অনুভব করলাম এক অষ্টাদশী মেয়েকে নিষ্পাপ না জানি কি অবস্থার শিকার ও সুরুচি বলতে শুরু করলো। ও আসলে গর্ভবতী নয়, বরং ওর বাবা ওর জীবন বাঁচাতে ওকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছিলেন। সুরুচি আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসলো আর খুব শান্তভাবে সব বলতে লাগলো। আমিও চুপ করে সবটা শুনতে লাগলাম। আর ও বলল, ওর বাবার তার এক বন্ধুর ছেলে দীপকের সাথে খুব ছোটবেলায় ওর বিয়ে ঠিক করে রেখেছিলেন। যেহেতু ওই বন্ধু এবং তার স্ত্রী খুবই ভালো ছিলেন, তাই সুরুচির বাবা এ সম্বন্ধে কোনো আপত্তিও করেন না। এরপর সুরুচির সাথে দীপকের বাগদাদ হয়ে যায়, কিন্তু সময় গড়াতেই বাবা তার ভুল বুঝতে পারেন। কারণ বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় অতিরিক্ত আদরে সে বখাটে হয়ে গিয়েছিল। দীপকের কাছে না অর্থের কোনো মূল্য ছিল, না তাকে বাধা দেওয়ার কোনো শুভাকাঙ্ক্ষী কোনো মূল্য ছিল। তার বাবা মা কোনোদিনই তাকে আটকাতো না। বড় হওয়ার সাথে সাথে তারও
বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠতে লাগলো। একবার দীপকের মা বাবা দুবাই গিয়েছিল। সেই সময় দীপক সুরুচির সাথে বহুবার জবরদস্তি করেছিল। একবার নেশাগ্রস্ত হওয়ায় সুরুচির বাড়িতে এসে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে, কিন্তু সেই সময় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং নিজেকে মধ্যক্ষ দীপকের হাত থেকে রক্ষা করে। এবং সেই দিন রাতে সুরুচির জেঠু মারা যান। তার একদিন আগে দীপক তার বন্ধুদের সাথে মিলিত হয়ে সুরুচির শ্লীলতাহানির চেষ্টা করে। এইসব ঘটনার পর আতঙ্কে সুরুচি অসুস্থ হয়ে পড়ে। নিজেকে কিভাবে বাঁচাবে সুরুচি বুঝে উঠতে পারছিল না। আবার সুরুচিকে একা পেয়ে আবার ওর বাড়িতে ঢুকে ওর ওপর হামলা করতে পারে, সেই ভয়ে সিটিয়েছিল। আর সে কারণে সুরুচি আমাকে সারা রাত তার ঘরে থেকে যেতে বলে। সুরুচি দীপকের থেকে আমার বেশি ভরসা করত। বাবা মায়ের ফেরার সাথে সাথেই সব ঘটনা তাদের জানায়। সুরুচির বাবা তাদের সাথে দেখা করে এবং তার ছেলেকে বোঝানোর জন্য অনুরোধ করেন। যেখানে সুরুচির সাথে ওর বিয়ের কথা ঠিক হয়েছে, তারপরও দীপকের এইরকম আচরণের মানে কি? কিন্তু তার কথা খারিজ দিয়ে বলে দীপকের এখন ভরা যৌবন। এইরকম উঠতি বয়সে ছেলেরা একটু মজা করেই থাকে। নিজের হবু স্বামীর সাথে সুরুচির কি একটু সময় কাটানো উচিত নয়? সুরুচি বলতে থাকলো। তখনই বাবা মারা দীপকের সম্বন্ধটা করে গিয়ে যে মারাত্মক ভুল করেছে সেটা বুঝতে পারেন না। দীপকের এইরকম বেড়ে ওঠার একমাত্র কারণ ও তার বাবাই। বিয়ের পর দুর্ঘটনা ঘটাতে পারে। এরপর বাবা দীপকের সাথে আমার বিয়ের সম্বন্ধ ভাঙার কথা তুলে যখন দীপক আমাকে হুমকি দেয় যে এর প্রতিশোধ নেবে, তাই বাবা আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতে শুরু করে। তখনই তোমাকে বাইরে গাড়ি পরিষ্কার করতে দেখে আমি বাবাকে এই কথাটাও জানিয়ে দিয়েছিলাম। সেই দিন জেঠু মারা যায়। সেই দিন রাতে আমি একা ছিলাম আর তুমি সারা রাত পাহারা দিয়েছ, আমায় রক্ষা করেছ। বাবা বুঝতে পেরেছিলেন যে তুমি একজন চরিত্রবান মানুষ, যে কারণে বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে তোমার সাথে আমার বিয়ে দেবে এবং দীপকের হাত থেকে আমাদের রক্ষা করবেন। কিন্তু দীপক আমাকে বিয়ের এত সহজে হতে দিত না। তাই আমার বাবা দীপকের বাবাকে জানায় যে তুমি আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে আমাকে গর্ভবতী করে দিয়েছ। এটা শুনে দীপকের বাবা নিজেই সম্বন্ধ ভেঙে দেয় আর বলে আমার মতো মেয়েকে ওদের মতো সম্ভ্রান্ত পরিবারের বউ হিসেবে কোনোদিনই মেনে নেবে না, যে কিনা বিয়ের আগেই গর্ভবতী হয়ে যায়। প্রথম দিনে বাবা তোমাকে সত্যিটা বলে দিতে চেয়েছিল, কিন্তু তুমি যদি এই সত্যিটা জানাতে গেলে তুমি যদি রাজি বিয়েতে নাও হও, সেই ভয়ে ভীত ছিল বাবা। এই জন্য বাবা সব জেনে শুনে ইচ্ছা করে তোমার উপর মিথ্যে অভিযোগ আমাকে মারতে শুরু করে। তোমার টাকার খুব দরকার জেনেও বাবা তোমাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ জানতো নিরুপায় হয়ে তুমি ফিরে আসবে। আর সেই সুযোগে বাবা শর্ত দিয়ে বিয়ের প্রস্তাব দেবে। বাবারে কৌশল কাজে লেগে গেল। সারা শহরে তখন তুমি কোনো রুজি রোজগারের ব্যবস্থা করতে পারলে না। তখন তুমি নিজেই বাবার কাছে ফিরে আসলে, আর বাবাও সেই সুযোগে বিয়ের প্রস্তাব এনে সব সমস্যার সমাধান করে ফেলল। তোমার সাথে আমাকে তোমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল, যাতে দীপক আমার আর কোনো ক্ষতি করতে না পারে। বাবা জানে যে তুমি একজন অত্যন্ত ভালো মানুষ। সব সত্যি জানলে তুমি আমাকে ফিরিয়ে না দিয়ে আপন করে নেবে। প্রথম দিন থেকে বাবা বলতো যে তুমি একদমই একজন চরিত্রবান পুরুষ। তুমি চাইলে আমি একা প্রমাণ করে দিতে পারি যে আমি আদৌ গর্ভবতী নয়। এমনকি এখনো কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি। অত্যন্ত নিরুপায় হয়ে বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, আর আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, কারণ আমি নিজের চোখে দেখেছি তুমি কতটা ভালো মানুষ। যদি পারো আমাকে আর আমার বাবাকে একটা মিথ্যে কথা বলার জন্য ক্ষমা করে দিও। সুরুচির দুগাল বেয়ে নোনা জল ঝরতে লাগলো। তার অশ্রুসিক্ত চোখে তার আর তার বাবার অসহায়তার কথা ফুটে উঠেছিল। আমি ভাগ্যবান যে সুরুচির মতো খুব একটা মিষ্টি মেয়ে ঈশ্বর আমার জীবনে পাঠিয়েছে। আমি আমার বোনের বিয়ের নিয়ম আচার এর পাশাপাশি মা আমার বিয়ে দিতে শুরু করে দিয়েছেন। গ্রামের অন্যান্য মহিলাদের মতো আমার স্ত্রীকে সুন্দর বেশভূষে দেখে আমার খুব আনন্দ হচ্ছিল।
সে তার বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে এখানে আমাদের বিয়ের সমস্ত বন্দোবস্ত হচ্ছে। সেটা জানার পর সুরুচির বাবা মা আমাদের আশীর্বাদ করার জন্য চুপি চুপি আমাদের বাড়িতে চলে আসে। আমার মালিক অর্থাৎ সুরুচির বাবা এসে হাত জোড় করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু আমি তো আগে থেকেই ওনাকে ক্ষমা করে দিয়েছি। আমি নিজেই একটা বোনের ভাই, তাই আমি খুব ভালো করে বুঝি যে কোনো বাবা এবং ভাইরা নিজেদের বাড়ির মেয়েকে এমন কারো হাতে তুলে দেবে না যে সে দুশ্চরিত্র উচ্ছৃঙ্খল হয়। এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিলাম যে শিশু বয়সে কোনোদিন কারোর বিয়ের সম্বন্ধ করে রাখা উচিত নয়, কেননা বড় হয়ে সে কি পথ বেছে নেবে তা কেউ বলতে পারে না। আমাদের মেয়ে অথবা বোন এতটাই সস্তা নয় যে কোনো দুশ্চরিত্র লোকের হাতে তাকে তুলে দেব। হতেও পারে সে বড় হয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলতে পারে, যা আমাদের ধারণার বাইরে। ধন্যবাদ বন্ধুরা গল্পটি শোনার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।